E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। বসো। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলছে? আচ্ছা, দেখো, আগের ক্লাসে আমরা পদার্থের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্ম স্থিতিস্থাপকতা নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা স্থিতিস্থাপকতারই আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্থিতিস্থাপকতা কাকে বলে মনে আছে তো? প্রিয়াঙ্কা বলো তো, স্থিতিস্থাপকতা কাকে বলে? বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করা হলে যে ধর্মের জন্য বস্তুটি পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বস্তুটি থেকে বাহ্যিক বল অপসারিত করা হলে বস্তুটি তার পূর্বের আকার আয়তন ফিরে পায়, তাকে বলা হয় বস্তুর স্থিতিস্থাপকতা। ভেরি গুড, বসো। ঠিক আছে, প্রিয়াঙ্কা যেটা বললো সেটা আমরা আবার স্লাইডে দেখে নিচ্ছি। ঠিক আছে, এখানে প্রিয়াঙ্কা যেটা বলেছে সেটাই লেখা আছে। দেখো, আজকে আমরা পদার্থের স্থিতিস্থাপকতা এই অধ্যায়েরই আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলি হচ্ছে পয়সন অনুপাত, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, বল ধ্রুবক, ভার বিস্তৃতি লেখচিত্র এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। আমার হাতে দেখো একটা ইলাস্টিক মেটেরিয়াল বা স্থিতিস্থাপক পদার্থ রয়েছে। এটার আকার তোমরা দেখতে পাচ্ছ। এটাকে যদি আমরা দৈর্ঘ্য বরাবর টেনে বড় করি, প্রসারিত করি, তাহলে এর প্রস্থ বরাবর একটা সংকোচন দেখতে পাওয়া যায়। বোঝা যাচ্ছে কথাটা? যে দৈর্ঘ্য বরাবর প্রসারণ হলে অবশ্যই প্রস্থ বরাবর বা দৈর্ঘ্যের লম্ব দিকে এর সংকোচন ঘটে। এই যে দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটেছে, এটাকে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্বীয় বা তার লম্ব দিকে যেই সংকোচনটা ঘটেছে সেটাকে আমরা পার্শ্বীয় বিকৃতি বলি। এই পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সন অনুপাত। ঠিক আছে, তাহলে পয়সন অনুপাত আমরা কাকে বলছি? পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলছি পয়সন অনুপাত। এটা একটা স্থিতিস্থাপক ধ্রুবক। এটা স্থিতিস্থাপক ধ্রুবক, কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। মনে আছে তো, আগের ক্লাসে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে পড়াশোনা করেছি। আমাকে তোমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা এক্সাম্পল বা উদাহরণ দাও তো। নেহা বলো। ইয়ং গুণাঙ্ক। ভেরি গুড, বসো। আমরা অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে থাকি। এখন দেখো, পয়সন অনুপাত আমরা কি বলেছি? যে এটা একটা স্থিতিস্থাপক ধ্রুবক। এটা পদার্থের বস্তুর উপাদানের উপর নির্ভর করে।
এখন মনে করো ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা তার আছে, যার দৈর্ঘ্য বৃদ্ধি আমি বাহ্যিক বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম স্মল এল, এবং তার ব্যাস ছিল ডি। তাহলে ব্যাসের একটা কি ঘটবে? সংকোচন ঘটবে। দৈর্ঘ্যের প্রসারণ ঘটেছিল, কতটুকু প্রসারণ হয়েছে? এল। আর ব্যাসের হ্রাস ঘটছে কত? ডি। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী পর্ষণ অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি আমরা কিভাবে লিখি? পাশাপাশি বা পার্শ্বীয়ভাবে যে পরিবর্তন হয়েছে, ব্যাসের হ্রাস ঘটেছে, সেটা প্রাথমিক ব্যাস, আর নিচে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। সিগমা ইজ ইকুয়াল টু পর্ষণ অনুপাত ইকুয়াল টু, আমরা এই ফর্মুলাটা দেখতে পাচ্ছি। সবাই এটা নোট ডাউন করে নাও, আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন এই ফর্মুলাটা আমাদের, সূত্রটা আমাদের কাজে লাগবে। লেখা হয়ে গেছে, আমি মুছে দিই। গণনা করে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে গণনা করে দেখা গেছে তাত্ত্বিকভাবে পর্ষণ অনুপাতের সীমাস্থ মান -1 থেকে +½ পর্যন্ত। কিন্তু বাস্তবে আমরা পর্ষণ অনুপাতের কোনো ঋণাত্মক মান কিন্তু দেখতে পাই না। পর্ষণ অনুপাতের মান বাস্তবে 0 থেকে +½ পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের প্রথম যে বিষয়টা ছিল পর্ষণ অনুপাত, আমরা পর্ষণ অনুপাত সম্পর্কে জানলাম। এবারে পর্ষণ অনুপাত সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান করে নিই। দেখো এখানে দুটো অঙ্ক আছে, আমরা প্রথমটা ট্রাই করি। 300 সেন্টিমিটার 300 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে টান দিলে তারটির 2 mm দৈর্ঘ্য প্রসারণ ঘটে। তারটির ব্যাস 1 mm হলে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে তারটির ব্যাস কতটা হ্রাস পাবে? আমি বারবার লিখবো না, তোমাদের তো জানাই আছে আমরা ক্যাপিটাল এল দিয়ে কি লিখি? তারের প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে সেই অনুযায়ী ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু, প্রশ্ন অনুযায়ী কত লিখবো? ক্যাপিটাল এল। অনামিকা বলো ক্যাপিটাল এল কত লিখবো এখানে? প্রাথমিক দৈর্ঘ্য আমরা বলেছিলাম 300 সেন্টিমিটার। ভেরি গুড, বসো। 300 সেন্টিমিটার হচ্ছে গিয়ে প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্যের প্রসারণ কতটা আছে? স্মল এল 2 mm। দেখো 2 mm দৈর্ঘ্য প্রসারণ বলেছে। তারটির ব্যাস 1 mm, অর্থাৎ ক্যাপিটাল ডি ইকুয়াল টু 1 mm হলে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে তারটির ব্যাস কতটা হ্রাস পাবে? অর্থাৎ স্মল ডি তোমাকে দিয়ে দেয়নি, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে স্মল ডির সঙ্গে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, এটা আমাকে বের করতে হবে। আর দিয়ে দিয়েছি কি? তারের উপাদানের পর্ষণ অনুপাত 0.24। দ্যাট মিনস সিগমা ইজ ইকুয়াল টু 0.24। আমরা এক্ষুনি পর্ষণ অনুপাত সম্পর্কে জেনেছি। এটাতে পর্ষণ অনুপাত সমান সমান আমরা কত লিখেছিলাম? কে বলবে? পর্ষণ অনুপাত প্রিয়াঙ্কা বলো, পর্ষণ অনুপাত কত লিখেছিলাম? আমরা যে ব্লক করে দিলাম এটাতে কি ছিল? স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইনটু ক্যাপিটাল এল বাই স্মল এল। ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে আমরা এখানে মানগুলো এখান থেকে বসিয়ে দিতে পারি। কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে সবগুলো একক কিন্তু সমজাতীয় নয়। এখানে আছে সেন্টিমিটার, এখানে মিলিমিটার দেওয়া আছে। তাহলে আমি যদি অঙ্কটা সলভ করতে হয়, আমার যদি প্রবলেমটা সলভ করতে হয়, তাহলে সবগুলোকে আমার সমজাতীয় এককে নিতে হবে। 1 মিলিমিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? চিরঞ্জিত বলো। 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার। এখানে দেখো 2 mm, তাহলে কত? তোমরা বলেছো 1 mm is equal to 0.1 সেন্টিমিটার। তাহলে 2 mm is equal to 0.2 সেন্টিমিটার। ঠিক আছে, 1 mm is equal to কত? 0.1 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, স্মল ডি কত ছিল? স্মল ডি তো আমরা এখানে পাই না, স্মল ডি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা স্মল ডিটা এদিকে নিয়ে আসি। স্মল ডি ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা ইন্টু ক্যাপিটাল ডি ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে এখানে সিগমার মানটা আমি বসিয়ে দিচ্ছি 0.24 ইন্টু ক্যাপিটাল ডি কত ছিল? 0.1 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারটা লিখবো না,
আর স্মল এল কত ছিল 0.2, নিচে ক্যাপিটাল এল দ্যাট ইজ 300। এটা এবার তোমরা গণনা করে কত আসে দেখো, গণনা করলে কত আসে রেজাল্টটা দেখো। সৌরজ্যোতি বলো কত আসে রেজাল্টটা? 1.6 into 10 to the power minus 5 centimeter 1.6 into 10 to the power minus 5 -5 সেন্টিমিটার। খুব সহজ একটা ক্যালকুলেশন ছিল। তাহলে এটা হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে ব্যাস হ্রাস কতটা হয়েছে? 1.6 into 10 to the power -5 সেন্টিমিটার। আমরা এবারে আমাদের পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী বিষয়টা কি আছে? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। যখন কোনো বস্তুকে বিকৃত করতে চাই বা এর মধ্যে বিকৃতি ঘটাতে চাই, তখন আমরা কি করি? একটা বাহ্যিক বল প্রয়োগ করি। যখনই বাহ্যিক বল প্রয়োগ করে বিকৃতি ঘটানোর চেষ্টা করি, বস্তুটার মধ্যে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। তাহলে বাহ্যিক বলকে কি করতে হবে? বাহ্যিক বলকে কিছু প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে কিছু কার্য করে বিকৃতি ঘটাতে হবে। ঠিক আছে? এই যে কার্যটা করতে হয় বাহ্যিক বলকে, সেই কার্যটা বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এটাকে আমরা বলি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যখন এই স্থিতিস্থাপক স্থিতিশক্তি যেটা সঞ্চিত থাকে, এটা সময় বিশেষে তাপ শক্তি রূপেও আত্মপ্রকাশ করতে পারে। এখন আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি যেটা থাকে সেটা কিভাবে মেজার করি বা পরিমাপ করি? যে আমরা প্রথমেই বলেছি কি, কার্য যতটা বাহ্যিক কার্য করে, বাহ্যিক বলটা যতটা কার্য করে, সেই কার্যটাই তার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা থাকে। তাহলে সেই কার্যটাকে পরিমাপ করলেই আমাদের স্থিতিশক্তি পরিমাপ করা হয়ে যাবে। ধরে নিলাম এল দৈর্ঘ্যের, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা তারের মধ্যে এফ বল প্রয়োগ করে আমরা তার স্মল এল দৈর্ঘ্য প্রসারণ ঘটাচ্ছি। ঠিক আছে? তাহলে তার দৈর্ঘ্য ছিল কত? ক্যাপিটাল এল, স্মল এল ছিল তার দৈর্ঘ্য প্রসারণ। তারটার প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, আর আমি বল প্রয়োগ করেছি কত? এফ। আমি ডিটেইল লিখলাম না, তোমরা লিখে নাও, আমি মুখে বলছি তোমরা লিখে নাও। এফটা হচ্ছে প্রযুক্ত বল বা বাহ্যিক বল, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্যাপিটাল এল হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর স্মল এল হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ। তাহলে ডাব্লিউ কৃত কার্য সমান সমান, আমি ডাব্লিউ দিয়ে এটাকে লিখলাম, ইকুয়াল টু গড় বল ইন্টু সরণ। গড় বল এফ বলেছিলাম, গড় বল আমরা লিখলাম F/2, সরণ বা দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটেছে সেটাকে লিখলাম স্মল এল। কেন F/2 লিখলাম? এটার একটা কারণ হচ্ছে, আমরা দেখো যখন আমরা জিরো বল প্রয়োগ করছি, যখন বল শূন্য, তখন দৈর্ঘ্য প্রসারণও শূন্য, কিন্তু যখন এফ বল প্রয়োগ করছি তখন দৈর্ঘ্য প্রসারণ স্মল এল। তাহলে স্মল এল তোমার দৈর্ঘ্য প্রসারণের জন্য আমাকে যেই বল আমরা ইউজ করব, স্মল এল দৈর্ঘ্য প্রসারণের জন্য আমরা গড় বল ইউজ করছি কত? 0 প্লাস F/2। এল দৈর্ঘ্য প্রসারণের জন্য, আবারও বলছি, এল দৈর্ঘ্য প্রসারণের জন্য আমরা একবার বল 0, একবার বল F প্রয়োগ করছি। তাহলে দুটোর গড় করে হচ্ছে কত? 0 প্লাস F/2, দ্যাট মিনস F/2। সেই জন্য আমরা এখানে F/2 লিখেছিলাম। আবার
আমরা আরো একটা সূত্র জানি, আগের ক্লাসে আমাদের এটা পড়া আছে, y ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক y সমান সমান আমরা কি লিখি? তোমরা বলেছো এর আগে, অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে F বাই A, পীড়ন আমরা জানি বল বাই ক্ষেত্রফল, আর অনুদৈর্ঘ্য বিকৃতি স্মল l বাই ক্যাপিটাল L। এখান থেকে F ইকুয়াল টু কত জানি? y স্মল l A ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তাহলে এই মানটা আমি নিয়ে এখানে যদি বসাই তাহলে কত আসে? এইটুকু তোমরা লিখে নিয়েছো, আমি এটা মুছে দিই। y, এই 2টাকে আমি হাফ বলে সামনে নিয়ে নিলাম, y স্মল l ক্যাপিটাল A ডিভাইডেড বাই ক্যাপিটাল L ইন্টু আবার একটা l আছে, তাহলে এই lটা হয়ে যাচ্ছে l স্কোয়ার। তাহলে দেখো এই যে কৃতকার্য যেটা আমরা পরিমাপ করেছি সেটা কত আসছে? w ইকুয়াল টু হাফ y l স্কোয়ার A ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এই সূত্রটাও তোমরা নোট ডাউন করে নাও ভালো করে, কারণ এটা আমাদের গাণিতিক সমস্যা সমাধানে সাহায্য করবে। এখানে এই যে কৃতকার্য বললাম, এটা সবটা তারের মধ্যে সঞ্চিত থাকে, ক্যাপিটাল L দৈর্ঘ্যের তারে সঞ্চিত থাকে। এখন একক আয়তনে যদি আমরা সেই কার্যটা বের করি সেটাকে আমরা বলছি শক্তি ঘনত্ব। আমি আবারও রিপিট করছি, একক আয়তনে কৃতকার্য বস্তুটার মধ্যে শক্তি ঘনত্ব হিসেবে সঞ্চিত থাকে, ইকুয়াল টু W বাই L ইন্টু A। তার আয়তন দিয়ে ভাগ করছি, কত আসে দেখো? হাফ y l ইন্টু l স্কোয়ার ছিল, আমি এখানে l লিখলাম, lটাকে আবার আলাদা করে লিখলাম, আর নিচে ক্যাপিটাল L, এটা তো এখানে উপরে ছিল, এখানে এ দিয়ে আমি ডিভাইড করেছি চলে গেছে, এখানে ক্যাপিটাল L আছে, এখানে ক্যাপিটাল L আছে, আগে l ছিল এখানে আরেকটা l দিয়েছে তাই l হয়েছে। এই যে সম্পর্কটাকে আমরা লিখতে পারি হাফ, এটা তোমরা আগেই পড়েছো, এই অংশটা কি প্রকাশ করে? অনামিকা বলো। গুড, বসো। এটাকে আমরা বলছি পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা শক্তি ঘনত্ব বা একক আয়তনে কৃতকার্য সেটার জন্য একটা ফর্মুলা পেয়ে গেছি, এটা তোমরা নোট ডাউন করেছো, এটাও আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। হয়ে গেছে? এবারে আমরা এই ফর্মুলার উপর বেস করে একটা অঙ্ক করছি, দেখো কি আছে। একটি 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য 0.1 mm বৃদ্ধি করতে কত কার্য করতে হবে? তাহলে তোমাকে এখানে দেওয়া আছে কি? ক্যাপিটাল L দেওয়া আছে 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু 1 mm স্কোয়ার। তারের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি করতে হবে? স্মল l ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.1 mm এবং কত কার্য করতে হবে, অর্থাৎ ডাব্লিউটা তোমাকে বের করতে দিয়েছে, আর দেওয়া আছে ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এবারে আমরা দেখো সবগুলোকে আবারও সেই আগের মতোই করছি, সবগুলো একককে সমজাতীয় করে নিতে হবে। এখানে 1 মিটার মানে হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার, 1 মিটার স্কোয়ার 1 মিলিমিটার স্কোয়ার। তোমরা বলেছিলে যে 1 মিলিমিটার সমান সমান 0.1 সেন্টিমিটার, তাহলে মিলিমিটার স্কোয়ার যেহেতু আছে সেটা হয়ে যাচ্ছে 0.01 সেন্টিমিটার স্কোয়ার। এখানেও 0.01, যেহেতু আগেই একটা পয়েন্ট আছে, সেন্টিমিটার, আর এটা তো সিজিএস সিস্টেমে আছে। তাহলে এক্ষুনি তোমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলে W ইকুয়াল টু কত কত লিখেছিলে? কে বলবে? অনামিকা বলবে, বলো। হাফ ইন্টু y a l স্কোয়ার বাই ক্যাপিটাল L। হাফ ইন্টু y a l স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এবার এটার মধ্যে মানগুলো বসিয়ে দাও, কত আসে দেখো। হাফ ইন্টু y কত আছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ইন্টু a কত আছে? 0.01 a আছে এখানে, আর l স্কোয়ার 0.01 এটার স্কোয়ার, এবং নিচে আছে কত? ক্যাপিটাল L 100
এটা তোমরা করে নিয়ে দেখো কত আসে। কেউ একজন বলো, কে রেজাল্টটা বলবে? কত আসে রেজাল্টটা? সরস্বতী বলো কত রেজাল্ট আসছে? 1 × 10⁴ arg। গুড। 1 × 10⁴ আর্গ। এককটা কি হচ্ছে? এককটা আর্গ হচ্ছে। আর্গ আমরা লিখিনি, এখানে লিখে দিচ্ছি ERG, বা বাংলাতেও তোমরা সরায়া গয় রেফ দিয়ে আর্গ লিখতে পারো। আমরা জানি তো সিজিএস সিস্টেমে শক্তির একক কি? আর্গ। লেখা হয়ে গেছে, তোমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। এবারে বিষয় আমাদের বল ধ্রুবক। বল ধ্রুবক দেখানোর জন্য আমাদের হাতে রয়েছে একটা স্প্রিং ব্যালেন্স বা স্প্রিং তুলা। এটা তোমরা দেখেছো। যদি আমি হালকা জোরে টানি অল্প নামে, দৈর্ঘ্যের প্রসারণ অল্প হয়, আরেকটু জোরে টানলে আরো বেশি হয়, আরো জোরে টানলে আরো বেশি হয়। ঠিক আছে? তো এটা কি জন্য হচ্ছে? তারের নমনীয়তা থাকলে ওই জিনিসটা ঘটে। এবার এই যে একটা বল প্রয়োগ করে, মনে করো আমি এফ বল প্রয়োগ করে এটাকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম স্মল এক্স। ক্যাপিটাল এফ বলের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম কত? এক্স। তোমরা দেখতে পেয়েছো যে আমরা জোরে টানলে, অল্প জোরে টানলে অল্প দূর যায়, বেশি জোরে টানলে বেশি দূর যায়, বেশি প্রসারিত হয়। বিজ্ঞানী রবার্ট হুক একটা সূত্র বলেছিলেন বা একটা নিয়ম বলেছিলেন যে এই যে আমরা বলটা প্রয়োগ করছি সেই বলটা এক্স এর সঙ্গে সমানুপাতিক, এবং বেসিক্যালি এই সূত্রটাকে বেস করে কিন্তু আমাদের এই স্প্রিং তুলাগুলো বানানো হয়। তো এফটা সমানুপাতিক কার সঙ্গে? এক্স এর সঙ্গে। তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে যদি সমান সমান চিহ্ন দিই, সেটাকে বলছি আমরা কে। কে নাম দিচ্ছি, তাহলে এফ হয়ে যাচ্ছে কে এক্স। এখন স্প্রিং তুলাতে, স্প্রিং এর মধ্যে যখন আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, ঠিক তেমনি ভাবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী স্প্রিংটাও কিন্তু বল প্রয়োগ করে, বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে। সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপক বল। এফ ইলাস্টিক ফোর্স, ইলাস্টিক ফোর্স, সেই জন্য এখানে ই দিয়ে লিখেছি। এফটা কার সঙ্গে বিপরীতমুখী? এফ এর সঙ্গে, সেই জন্য আমরা এখানে মাইনাস এফ লিখলাম। এখানে মাইনাস, তাহলে কত আসবে? এফ এর মান কত ছিল? কে এক্স। তাহলে এটা হয়ে গেল কে এক্স। এই কে যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা লিখেছিলাম, এটাকে আমরা বলছি ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবক। এই বল ধ্রুবক স্প্রিং এর অনমনীয়তা প্রকাশ করে, অর্থাৎ কে এর মান যত বেশি স্প্রিংটা তত বেশি অনমনীয়। এবারে এটার উপর বেস করে আমরা কিছু অঙ্ক করব। এর আগে আমরা কে এর ডেফিনিশন বা সংজ্ঞাটা একবার বলে নিই। কে ইকুয়াল টু, দেখো এফ ইজ ইকুয়াল টু কে এক্স লিখেছিলাম, তাহলে কে ইকুয়াল টু কত আসছে? এফ বাই এক্স। যদি এক্স ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য এক্স ইকুয়াল টু 1 হলে এখানে কি হবে? কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 1 হলে কে ইকুয়াল টু 1 হচ্ছে, তার মানে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি স্প্রিং এর বল ধ্রুবক। এরপরে চলে আসছি আমরা ভার বিস্তৃতি লেখচিত্র। ভার বিস্তৃতি লেখচিত্র হচ্ছে একটা নমনীয় তারের মধ্যে ভার চাপালে তার মধ্যে যে বিস্তৃতি লক্ষ্য করা যায় বা বিকৃতি লক্ষ্য করা যায়, সেটা আমরা পীড়ন বিকৃতি গ্রাফের মাধ্যমে দেখাতে পারি। ও এ সরলরেখা এই অংশে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। এ বিন্দু পর্যন্ত তারটি পূর্ণ স্থিতিস্থাপক বিন্দুর মতো, বস্তুর মতো আচরণ করে। এই বিন্দুটিকে বলছি আমরা আনুপাতিক সীমা। আনুপাতিক সীমা নির্দেশ করছে এই বিন্দু। এ বি রেখাংশ এই অংশে পীড়ন বিকৃতি অপেক্ষা কম হয়। পীড়ন বাই বিকৃতি, এটা এই অনুপাতটা অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ ধাতুটা হুকের সূত্র মেনে চলে না। বি বিন্দু, এই বিন্দুটিকে বলছি আমরা স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা মান বা স্থিতিস্থাপক সীমা নির্দেশ করছে, অর্থাৎ এরপরে এর স্থিতিস্থাপকতা কমে যায়। বিসি রেখাংশ, এখানে তারটির স্থায়ী বিকৃতি ঘটে এবং তারটি প্লাস্টিক ধর্ম লাভ করে। সি বিন্দু, এই বিন্দুটিকে আমরা বলছি নতিবিন্দু বা উচ্চতর নতিবিন্দু। সিডি রেখাংশ এই অংশে পীড়ন বাই বিকৃতি ঋণাত্মক,
অর্থাৎ পীড়ন যদি আমরা কমাই এবং কমিয়ে শূন্যও করি, তবুও আমরা বিকৃতি মুক্ত হতে পারি না। এখানে পীড়ন কমালেও বিকৃতি বাড়তে থাকে। ডি বিন্দু, এই বিন্দুটিকে বলছি আমরা নিম্নতর নতিবিন্দু। ডিই রেখাংশ, এই অংশে তারটির কোনো কোনো প্রস্থচ্ছেদ অপেক্ষাকৃত বেশি সরু হয়ে যায়, কোথাও বেশি প্রস্থচ্ছেদ, কোথাও সরু। ই বিন্দু, এই বিন্দুটি সহন সীমা নির্দেশ করে। ইএফ রেখাংশ, এই অংশে তারের বিভিন্ন জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অত্যন্ত দ্রুত কমতে থাকে এবং ই বিন্দুতে ছিল সবচেয়ে বেশি পীড়ন, সবচেয়ে বেশি, যেটাকে আমরা অসহ পীড়ন বলি। আর এফ বিন্দুতে এসে তারটি সবচেয়ে দুর্বলতর অংশে গিয়ে ছিঁড়ে যায়। তাহলে এখন অবধি আমরা ভার বিস্তৃতি লেখচিত্র সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জিনিস পড়লাম, কি কি বিষয় পড়লাম? পরশনানুপাত জানলাম, স্প্রিং এর বল ধ্রুবক জানলাম, ভার বিস্তৃতি লেখচিত্র জানলাম এবং আর কি জানলাম? আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি নিয়ে জানলাম এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। ঠিক আছে, তো আরো কিছু অঙ্ক ছিল যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করব, সমস্যা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এইটুকু থাক। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।